আইএসআই এর সঙ্গে ইউটিউবার জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ যোগাযোগ প্রকাশ্যে এসেছে। পাক গুপ্তচর সন্দেহে হরিয়ানার হিসার থেকে ধৃত জ্যোতির পেছনে থাকতে পারে এক বড় নেটওয়ার্ক। বড় গুপ্তচর নেটওয়ার্কের অংশ হতে পারেন জ্যোতি মালহোত্রা, সূত্র মারফত এটা জানা যাচ্ছে। আইএসআই এর আধিকারিক আলী হাসান এবং জ্যোতির মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে। জ্যোতির সঙ্গে চ্যাটে কোড ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষায় কথা বলেন আলী হাসান। জ্যোতির মাধ্যমে নিজেদের এজেন্টদের ভারতে পরিচিত করানোর পরিকল্পনা ছিল আইএসআই এর। জ্যোতির ফোন এবং ল্যাপটপ ফরেনসিক পরীক্ষা করে সেখান থেকে তথ্য মিলেছে বলে খবর। গতকালে আপনাদের সামনে আমরা এনেছিলাম যে জ্যোতি মালহোত্রার বং কানেকশন একাধিক জায়গায়, কলকাতা সহ এই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় অবাধে ঘুরে বেরিয়েছেন। ট্রাভেল ব্লগিং এর নামে প্রচুর ছবি এবং ভিডিও তিনি আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলে। আর তারই এবার অনুসন্ধানে নামছে লালবাজার। কবে কলকাতায় এসেছিলেন জ্যোতি, কোথায় কোথায় গিয়েছিল, কি কারণে কলকাতায় এসেছিল জ্যোতি মালহোত্রা, কতদিন ছিল, পুরোটা তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে এবার লালবাজার। পাক চরের অভিযোগে ইউটিউবারের গ্রেফতারির পর অনুসন্ধানে নেমেছে পুলিশ বলে সূত্রের খবর। পাকিস্তানে সে যে গেছিল সেই বিষয় নিয়ে কোনো গল্প বা কিছু শুনেছিল? না, গল্প বা কিছু শোনায়নি, তবে ও আমাকে জাস্ট বলেছিল যে একটা মানে পিলগ্রিম ভিসা কিছু একটা হয়, যাত্রা ভিসা কি যেটা বলে, ওই যাত্রা ভিসাতে গেছিল, এটাই আমাকে বলেছিল। কোথায়? পাকিস্তান। পেহেলগামের হামলার পরে কিন্তু উনি একটি ইউটিউব ভিডিও লোড করেন এবং সেখানে উনি এই ব্যাপারটা দুঃখজনক এইসব বলার পরে এটাও বলেন যে আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায়, এরকম গোছের কথা বলেন, একটু ব্যাপারটাতে জল ঢেলে দেওয়ার চেষ্টা করে এবং এইগুলো কিন্তু ওনাদের একদম নির্দেশ দেওয়া হয় এবং ঠিক সেইভাবেই এনারা এগান। এবং এখানে ওনার সাথে সাথে তো আরো 12 জন ধরা পড়েছে। তো এটা একটা বিশাল একটা বলতে পারেন যে অন্যরকম একটা চক্র। যেমন একটা হচ্ছে যুদ্ধ যেটা মিলিটারিরা করে, আরেকটা হচ্ছে ছায়া যুদ্ধ যেটা টেররিস্টরা করছে, আর এটা হচ্ছে আরেকটা যুদ্ধ যেখানে ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এরা সব জুটে গেছে এবং কিছু টাকার বিনিময়, কিছু খ্যাতির বিনিময়, কিছু ভিউজের বিনিময় এরা, এবং ডেমোক্রেসি আছে বলে ভারতবর্ষে গণতন্ত্রের দোহাই দিয়ে এরা যা ইচ্ছা করছে, ব্যক্তি স্বাধীনতার নামে যেমন ভাবে ইচ্ছে ব্যবহার করছে নিজের নিজের প্ল্যাটফর্মকে। এবং এদের কঠোর সাজা উচিত, যাদের প্রমাণ হবে, ধরা হবে, তাদের কঠোর। পাকিস্তানে যাওয়াটা কোনো ক্রাইম না, সে তো যেতেই পারে ভিসা নিয়ে একটা মানুষ, কিন্তু গিয়ে তারপরে যে কাজ কারবারগুলো উনি করেছেন এদের প্রমাণ হয়ে যাচ্ছে। আর কত প্রমাণ দরকার আমাদের? এক তো হচ্ছে দানিশ, যে দানিশ একেবারে দিল্লিতে পাকিস্তানের দূতাবাসে একজন আধিকারিক, সে ছাড়াও জ্যোতি মালহোত্রার আরো 3 জন আইএসআই এর হ্যান্ডলারের হদিশ পাওয়া গিয়েছে। আইএসআই এর সঙ্গে ইউটিউবার জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ যোগাযোগ একেবারে প্রকাশ্যে চলে এসেছে। পাক দূতাবাসের অফিসার দানিশের থেকে আরো এক কর্মী আইএসআই এর আধিকারিক আলী হাসান এবং জ্যোতির মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে, এমনটা খবর সূত্রের। জ্যোতির সঙ্গে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটা কোড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সাংকেতিক ভাষায় হতো বলে জানা যাচ্ছে। কেক হাতে পাক দূতাবাসের সেই কর্মীর সঙ্গে পার্টিতে জ্যোতি। এইটা হচ্ছে সেই দিনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 22 তারিখে পেহেলগামের ঘটনা ঘটেছিল, তার দুদিন পরের এটা ছবি। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর নোমানের সঙ্গে ইন্দোনেশিয়ার বালি সফরেও যান ইউটিউবার জ্যোতি মালহোত্রা। 3 বছরের মধ্যে 3 বার তিনি পাকিস্তানে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন সংবেদনশীল তথ্য এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানে পাচার করেছেন। জানুয়ারিতে কাশ্মীর সফরে গেছিলেন জ্যোতি, ফিরেই মার্চ মাসে যান পাকিস্তানে। 22 তারিখ পেহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে পাক জঙ্গির হানা একেবারে ঘটনা ঘটে, ধর্ম বেছে বেছে খুন করা হয়। হামলার আগে জ্যোতির কাশ্মীর সফরেও কি তাহলে পেহেলগাঁও যোগ রয়েছে? তার মানে এই পেহেলগাঁওয়ে একেবারে গণহত্যার সঙ্গে জ্যোতি মালহোত্রার কোনো সম্পর্ক রয়েছে কিনা সেইটা খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। জ্যোতি মালহোত্রার পাকিস্তান প্রীতির আরো একটা অকাট্য প্রমাণ এবারে সামনে এসেছে। গোয়েন্দাদের নজরে এবার জ্যোতি মালহোত্রার ডায়েরি। পাকিস্তানের প্রতি জ্যোতির ঝোঁক ডায়েরির পাতায় তা পরতে পরতে স্পষ্ট। এই ডায়েরির পাতায় 2012 সালের ক্যালেন্ডারের সাথে তার অনুভূতি লিখে রেখেছেন জ্যোতি। এই হচ্ছে সেই ডায়েরির পাতা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পাকিস্তান ভ্রমণের সময় সংগৃহীত তথ্য ভাগ করে নিয়েছেন তিনি। ভ্রমণে যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত তার সমস্ত অভিজ্ঞতার উল্লেখ রয়েছে এই ডায়েরিতে, যেখানে তিনি লিখছেন, আমি পাকিস্তান থেকে 10 দিনের ভ্রমণের পর ভারতে ফিরে এসেছি। পাকিস্তানের জনগণের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।
লাহোর ভ্রমণের জন্য আমি যে দুদিন পেয়েছিলাম তা খুব কম ছিল। আমি জানি না সীমান্তের দূরত্ব কতদিন থাকবে, তবে আমাদের হৃদয়ের ক্ষোভ মুছে ফেলা উচিত। আমরা সবাই একই ভূমি, একই মাটির। অনুরোধ করা হচ্ছে পাকিস্তান সরকার ভারতীয়দের জন্য আরও গুরুদ্বার এবং মন্দিরের দরজা খুলে দিক, হিন্দুরাও যাতে সেখানে যেতে পারে তার সুযোগ সুবিধা তৈরি করুক। এইটা হচ্ছে ডায়েরির সেই পাতা জ্যোতি মালহোত্রার, যেখানে তিনি তার পাকিস্তান ভ্রমণের অনুভূতির কথা উল্লেখ করেছেন। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে। দুটো বিষয় রাজশ্রী এখানে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে এই যে লেখাটা ডায়েরিতে লিখছেন জ্যোতি মালহোত্রা, সেটা কোন সময়ের লেখা, আর দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যেই জ্যোতি মালহোত্রার ল্যাপটপ এবং মোবাইল ফোন সেটা ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। তার মানে কিভাবে জ্যোতি মালহোত্রা পাকিস্তান এবং আইএসআই কে সাহায্য করেছেন গুপ্তচর বৃত্তির মাধ্যমে, তার অকাট্য প্রমাণ হিসাবে এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে গোয়েন্দাদের কাছে, এই ডায়েরি এবং ডায়েরির পাতা। অবশ্যই হতে পারে, এবং এই ডায়েরির পাতায় কিভাবে কোন সময়ে কি কি তিনি নথিবদ্ধ করেছেন এবং এই লেখাগুলোর মধ্যে কি অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে তার মধ্যে থেকে কোনো রকম অন্য তথ্য বা তথ্যের ইঙ্গিত উঠে আসছে কিনা সেইগুলোই কিন্তু গোয়েন্দারা এখন বিশ্লেষণ করছেন। এবং এই যে তুমি বলছো কখন লেখা হয়েছে, কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, এইগুলোই কিন্তু জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে তারা জানারও চেষ্টা করছেন একই সঙ্গে। অন্যদিকে জ্যোতির ল্যাপটপ এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে 3টে মোবাইল জ্যোতির কাছ থেকে তারা বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা এবং একটা ল্যাপটপ। এই 3টে মোবাইল ফোন এবং ল্যাপটপ এইটা কিন্তু তথ্যের ভান্ডার বলে মনে করা হচ্ছে, এবং গোয়েন্দারা এগুলো অ্যানালিসিস করছেন। এরপরে সেটাকে ফরেনসিক পরীক্ষায় দেওয়া হয়েছে এবং সেখান থেকে আরও তথ্য বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এই যে দানিশ এবং পাকিস্তানের আইএসআই এর একাধিক আধিকারিকের সঙ্গে জ্যোতির চ্যাট হিস্ট্রি পাওয়া যাচ্ছে, এবং শুধু তাই নয়, জ্যোতি বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু চ্যাট হিস্ট্রি ডিলিট করেছিলেন। কেন ডিলিট করেছিলেন, তার মধ্যে কি ছিল, সেগুলোকে রিট্রিভ করা যায় কিনা, জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে সেগুলো সম্পর্কে কি জানা যাচ্ছে, এই সবকটা তথ্যগুলোকে সমান্তরালভাবে জিজ্ঞাসাবাদ, তথ্য উদ্ধার, ইলেকট্রনিকভাবে এই সমান্তরালভাবে এই প্রক্রিয়াগুলো গোয়েন্দারা চালিয়ে যাচ্ছেন। কারণ বিষয় একটাই, লক্ষ্য একটাই, যে কতটা ইনফরমেশান, কি ইনফরমেশান এবং কেন সেই সব ইনফরমেশান জ্যোতি পাচার করে থাকতে পারেন বা করেছেন, এবং সেই ইনফরমেশানগুলো কতটা ভাইটাল হতে পারে, এবং পরবর্তী সময় পাকিস্তান সেই ইনফরমেশানগুলোকে ওয়ার্কআউট করে কোনো অ্যাটাকের প্ল্যান করেছিল কিনা বা কোথাও কিছু ঘটিয়েছিল কিনা, সেইটাকেও কিন্তু একই বৃত্তে এনে তদন্তটা চলছে। তো সেই জায়গা থেকে জ্যোতি একটা অন্যতম বড় সূত্র, এবং জ্যোতিকে গ্রেপ্তার করার পর তারপর কিন্তু একে একে প্রায় 10 জন এই গুপ্তচর বৃত্তির অভিযোগে অ্যারেস্ট হয়েছে। অর্থাৎ একটা বড় বৃত্ত, বড় নেটওয়ার্ক বা মডিউল বলতে পারো, যেটা সক্রিয় ছিল। এবং সবচেয়ে বড় কথা, আজকে যখন দেশে অসংখ্য এরকম ইউটিউবার রয়েছেন, জ্যোতি যেরকম ট্রাভেল ব্লগ চালাতেন, তার আড়ালে যে এরকম একটা চক্র চলছিল, এরকম একটা মডেল চলছিল, একজন ইউটিউবার যার অবাধ গতিবিধি, একেবারে এই অবাধ গতিবিধির সুবিধাটা নিয়ে কি তথ্য পাকিস্তানের আইএসআই এর কাছে পাঠিয়েছেন, পাচার করেছেন, এইটা খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। আর এইটা হচ্ছে সেই ডায়েরির পাতার ছবি, দেখতে পাচ্ছেন ওপরে 2012 অর্থাৎ 2012 ক্যালেন্ডারের পাতায় এইটা কিন্তু লিখছেন। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন সময় লিখছেন জ্যোতি মালহোত্রা, কোন তথ্য একেবারে ফাঁস করে থাকতে পারেন, পাচার করে থাকতে পারেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কে, এইটা এবার খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন গোয়েন্দারা।